20, 30, 40 লাখ টাকা খরচ করে কানাডায় বর্তমানে ওয়ার্ক ভিসায় আসাটা কতটা যুক্তিযুক্ত সবকিছুর বাস্তব উদাহরণ আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা অনেকেই জানেন আমি বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক ভিসায় এসেছি। তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং আমার আশেপাশে যারা এসছে তাদের সবকিছু সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি যারা বাংলাদেশ থেকে কানাডায় ওয়ার্ক ভিসা নিয়ে আসতে চাচ্ছেন বা অন প্রসেসে আছে যাদের, তাদের সকলের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। সো বরাবরের মতো আমি সোহাগ হোসাইন আপনাদের সাথে আছি মন্ট্রিয়াল, কানাডা থেকে। তো বর্তমানে আমি দেখতেছি অনেকে হচ্ছে 40 লাখ টাকা খরচ করে ওয়ার্ক ভিসা নিয়ে আসতেছে। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া আপনি তো বলেছেন যে টাকা দিয়ে নাকি ভিসা হয় না, তাহলে মানুষগুলো কিভাবে আসে? সো প্রথমে আমি আপনাদেরকে বলি, বর্তমানে দুইটা ওয়েতে হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ ওয়ার্ক ভিসা কানাডায় আসে। একটা হচ্ছে জব ব্যাংকে অ্যাপ্লাই করে, জব খুঁজে ইন্টারভিউ দিয়ে তারপরে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করে, কোম্পানি থেকে হেল্প নেয়, এলএমআই পায়। সেটা একটা ওয়ে আছে এবং আমি সবসময় বলব আপনারা যদি সেই ওয়েতে আসতে চান বা আসতে পারেন, আপনারা কানাডার যেকোনো জায়গায় আসতে পারেন। কোনো কিছু চিন্তা না করে আসতে পারেন যে কয় টাকা আপনি সেলারি পাবেন। আমি বলব আপনারা যদি সেই ওয়েতে আসতে পারেন নিজের যোগ্যতায় কারো হেল্প না নিয়ে, কোনো তৃতীয় পক্ষের হেল্প না নিয়ে, তাহলে আমি বলব আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। আপনাদের এখানে তখন আসাটা আসতে খরচ হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা খরচ হতে পারে। একদম প্লেনের টিকেটস সবকিছু মিলে এর বেশি ৳১ কিন্তু খরচ হবে না। সো সেভাবে যদি আপনারা আসতে পারেন তখন হচ্ছে আমার সামনের ভিডিওতে আপনাদেরকে আগানোর জন্য আমি বলব না যে আপনারা আগান, আপনাদের জন্য কিছু আছে। তো তারপর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। তো এবার আমি বলব আমার বাস্তব অভিজ্ঞতা। কারণ অনেককে আমি দেখতেছি এখানে যারা কিনা ৩০ লাখ, ৩৫ লাখ, ৪০ লাখ টাকা খরচ করে ওয়ার্ক ভিসা নিয়ে আসতেছে। তো এবার প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে সম্ভব? কিভাবে হয় এটা? দেখেন এটা বর্তমানে এখানে সম্ভব এবং এটা অনেক আগে থেকেই হয়ে আসছে যেটা আমার অগোচরে ছিল। তা আমি এরকম অনেকের সাথে আমার পরিচয় হইছে যাদের কাছ থেকে আমি এই বিষয়গুলো জানতে পারছি। তো এটা কিভাবে হয়? ধরেন আপনার কোনো একটা আত্মীয় কানাডায় আছে বা আপনার কোনো একটা পরিচিত লোক কানাডায় আছে যার কিনা কানাডায় একটা রেস্টুরেন্ট আছে বা একটা কোনো একটা সুপার শপ আছে বা একটা যেকোনো একটা ব্যবসা আছে ধরেন। সে কি করবে? তার কোম্পানির জন্য আপনাকে হায়ার করবে বাংলাদেশ থেকে। সো সে তো আর আপনাকে এমনি, এমনি হায়ার করবে না। তার প্রফিটটা কিন্তু সে গুনবে। সে ৩০ লাখ নিবে বা ৪০ লাখ, ৩৫ লাখ, এটা হচ্ছে তার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে যে সে কতটা ভালো মানুষ বা কতটা আসলে ব্যবসায়ী মানুষ, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সে আপনার কাছে সেই টাকাটা দাবি করবে। এটা হচ্ছে একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনার কোনো একটা আত্মীয় কানাডার কোনো একটা কোম্পানিতে জব করে। তো সেই কোম্পানির সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তখন সেই কোম্পানিতে যদি একটা লোক লাগে, তখন আপনি যদি তার পরিচিত হন, তখন সে বলবে যে, "বস আমার একটা পরিচিত লোক আছে। সে" ধরেন রেস্টুরেন্টের জবটা সেটা। তো সে বলবে, "আমার একটা লোক আছে, সে হচ্ছে রেস্টুরেন্টের কাজ জানে, এক্সপেরিয়েন্স আছে। আপনি চাইলে হচ্ছে তাকে আমরা ট্রাই করতে পারি। আপনি যদি হেল্প করেন তাহলে তাকে আপনার কোম্পানিতে আনতে পারি এবং সে ভালো কাজ জানে।" তো এই ২ টা ভাবে কিন্তু এখানে ওয়ার্ক ভিসা গুলো হয়ে থাকে। অনেকেই আসতেছে, হিউজ পরিমাণ মানুষ এসছে যাদের ভাগ্য ভালো ভিসা অ্যাপ্রুভ হইছে। অনেকেই আসছে এখানে। তো এত টাকা দিয়ে এখানে আসাটা কতটা যুক্তিযুক্ত সেটা এবার হচ্ছে জাস্টিফাই করার বিষয়। আপনি আসলেন, আসাটাই তো না। আপনি এত টাকা খরচ করে আসতেছেন সেটা আপনার জন্য কতটা এখানে যুক্তিযুক্ত, আপনি সেই টাকাগুলো আদৌ কি তুলতে পারবেন নাকি? সেটা তুলতে গিয়ে আপনার কতটা কষ্ট হবে। তো সবকিছুর একটা চিন্তার বিষয় আছে। আমি আসলাম এমন না যে আমি কানাডায় ঘুরতে আসছি। টাকা দিয়ে আসছি আর যাই করছি, আমি জাস্ট ঘুরছি, আমার শখ শেষ। আপনি তো ঘুরতে আসতেছেন না। আপনি যে টাকাগুলো খরচ করতেছেন হয়তোবা আপনি লোন নিতেছেন, আপনি কারো কাছ থেকে ধার নিতেছেন, সেগুলো কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। সেই প্রেশার কিন্তু আপনার মাথায় থাকবে। সো প্রথমত আপনি যখন এখানে ওয়ার্ক ভিসা আসবেন সেটার পজিটিভ দিক হচ্ছে আপনি কিন্তু ২ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স হওয়ার পর আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। পিআর এর জন্য আপনি যদি পিআর এর জন্য এপ্লাই করেন বা আপনার পিআরটা যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আপনি এবার যত লাখ টাকা দিয়ে আসেন না কেন, তখন আপনার মনে হবে না যে আমি এত লাখ টাকা দিয়ে আসছি। কারণ আপনি যখন পিআরটা পেয়ে যাবেন তখন কিন্তু পুরা কানাডা আপনার জন্য একটা
বিস্তৃত একটা জায়গা হয়ে থাকবে। আপনি যখন যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। আপনার যেখানে ভালো লাগবে, যে কোম্পানিতে ভালো লাগবে, আপনি সেই কোম্পানিতে কাজ করতে পারবেন। তখন আপনি 20,00,000 খরচ করছেন না 30,00,000 খরচ করছেন সেটা আপনার মাথায় তখন কিন্তু ওইভাবে প্যারা দিবে না। আপনারা যেহেতু জানেন কানাডায় ১০ টা প্রভিন্স আছে। তো ১০ টা প্রভিন্সের মধ্যে ৯ টা প্রভিন্সে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সরকারি ভাষা এবং একটা প্রভিন্স সেটা হচ্ছে কুইবেক যেখানে আনলাকিলি আমি আছি। সো ওই প্রভিন্সে বা আমাদের প্রভিন্সে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো আপনি যখন পিআর এর জন্য এপ্লাই করতে যাবেন, আপনার কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ টেস্টের সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি আদার্স ৯ টা প্রভিন্সে হচ্ছে পিআর এর জন্য এপ্লাই করেন, তখন আপনাকে আইএলটিএস এর সার্টিফিকেট জমা দিতে হবে। মেবি সেটা আইএলটিএস এর 6 থাকলে আপনি তখন সেটা জমা দিতে পারবেন বা আপনার পিআর এর জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি আনলাকিলি মন্ট্রিয়ালে বা কুইবেকে চলে আসেন, মন্ট্রিয়াল হচ্ছে কুইবেক প্রভিন্সের একটা জনপ্রিয় শহর এবং বলতে গেলে কানাডার ২য় জনপ্রিয় শহর হচ্ছে মন্ট্রিয়াল। সো আপনি যদি সামহাউ কুইবেকে চলে আসেন, তখন কিন্তু আপনার এই ফ্রেন্সের জন্য আপনার পিআরটা কিন্তু আটকে থাকবে। আপনি কিন্তু সেই প্রসেসে যেতে পারবেন না। কারণ আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখে আসছি, আমরা অ্যালফাবেট জানি, আমরা মোটামুটি অনেক কিছু গ্রামার জানি। তো আমরা যদি ২-১ মাস একটু ট্রাই করি, ইভেন আমি তো দেশ থেকে আইএলটিএস দিয়ে আসছি। সো আমার জন্য এখানে আইএলটিএস দেওয়াটা হচ্ছে দুধ ভাতের বিষয়। আমি আবার আইএলটিএস দিলে 6 বা 6.5 আমি পেয়ে যাবো। এটা কোনো বিষয় না। বাট ফ্রেঞ্চ একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ যেটার অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন টা অন্যরকম। সেই ভাষাটা হয়তোবা আমি ২ বছরে বলতে পারবো। কিন্তু আইএলটিএস এর মধ্যে কিন্তু এই এক্সামটাতেও ৪ টা মডিউল আছে। এই ৪ টা মডিউলে কিন্তু আপনাকে সেই পরিমাণ মার্ক পেতে হবে যে মার্কটা তাদের দরকার বা তারা যে মার্কটা পেলে আপনাকে অ্যাপ্রুভ করবে। এখানে ৬ টা ক্যাটেগরি আছে। A1, A2, B1, B2, C1, C2। সো আপনাকে ফ্রেঞ্চের B2 পেতে হবে আপনি যদি হচ্ছে এখানে পিআর এর জন্য এপ্লাই করতে চান। সো এটা কিন্তু কোয়াইট একটা ডিফিকাল্ট একটা বিষয়। সো আপনারা যখন আসবেন, আপনাকে যখন কেউ অফার করবে, তখন আমি বলব না যে একদম না করে দিবেন। আপনারা চিন্তা করবেন। ১ম এ এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি সেটা কোন প্রভিন্সে যাচ্ছেন। যদি আপনি কুইবেক ছাড়া আদার্স প্রভিন্স হয়, তাহলে আমি বলব যে আপনি সেটা করেন। আপনি আসেন। আপনার পিআর পাওয়াটা খুবই ইজি হবে। আপনি যদি ইংলিশ জেনে থাকেন বা ইংলিশ পারেন, আপনার 6 পাওয়ার যোগ্যতা থাকে, তাহলে আপনি খুব ইজিলি হচ্ছে পিআরটা পেয়ে যাবেন ২ বছর পরেই। বাট এখানে যারা কুইবেকে আসবেন তাদেরকে আমি বলব একটু চিন্তা করে আসবেন, ভেবেচিন্তে আসবেন। সো এছাড়াও কিন্তু আরো বেশ কিছু অসুবিধা আছে। যারা হচ্ছে ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে আসবেন বা আসছেন, তারা অলরেডি ফেসও করতেছেন। বিষয়টা হচ্ছে আপনি যখন কোন কোম্পানিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসবেন, তখন কিন্তু আপনাকে ওই কোম্পানিতেই কাজ করতে হবে। লাইক ওয়ার্ক ভিসাগুলো সাধারণত ২ বছর কিংবা ৩ বছরের হয়ে থাকে। এই ৩ বছরের কন্ট্রাক্টে আপনি যদি পার আওয়ার $১৭ এ আসেন, আপনাকে যদি অন্য একটা কোম্পানি $25 এও আপনাকে অন্য কাজ অফার করে অন্য কোম্পানিতে, আপনি কিন্তু সে কোম্পানিতে মুভ করতে পারবেন না। কারণ আপনি যে কোম্পানির মাধ্যমে এসছেন, সে কোম্পানিতে চুক্তিবদ্ধ আছেন। সো আপনি চাইলেই কেউ আপনাকে ভালো পরিমাণের অ্যামাউন্ট অফার করলেও আপনি কিন্তু সেখানে কাজ করতে যেতে পারবেন না। এমনও হয় যে আপনি যে কোম্পানিতে আছেন, সে কোম্পানিতে আপনাকে খুব সীমিত একটা আওয়ার দেওয়া হবে। সপ্তাহে ৩০ থেকে ৪০ ঘন্টা দেওয়া হবে। এর বেশি কিন্তু আপনাকে দেওয়া হবে না। সো দেখা যাবে যে আপনি যে মাসিক স্যালারিটা পাবেন সেটা কিন্তু খুব কম হবে। অনেক বেশি স্যালারি কিন্তু আপনি ১ম সেই ২-৩ বছরে পাবেন না। যেহেতু ৩ বছর আপনি ওই কোম্পানিতে থাকবেন। তখন হবে কি আপনি যখন ওই এত পরিমাণ টাকা দিয়ে আসবেন, তখন আপনার মাথার মধ্যে একটা প্যারা ঢুকে যাবে যে ওই টাকাগুলো যদি আপনি ধার-দেনা করে আসেন, মোস্ট অফ দ্যা টাইম আমরা আসলে এটাই করি। কারণ এই ২০-৩০ লাখ, ৪০ লাখ টাকা কিন্তু আপনাদের কারো জমানো থাকে না। কোন একটা ফান্ড থেকে আপনাকে সেটা ধার নিতে হয় বা ব্যাংক থেকে লোন নিতে হয়। তো তখন সেই ধার-দেনাগুলো কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। একটা টেনশন, আপনি ফ্রাস্ট্রেশন এ চলে যাবেন। সো এই ১ম ৩ বছর বেশ ভালো পরিমাণ ২-৩ বছর আপনাকে বেশ ভালো পরিমাণ কষ্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার কন্ট্রাক্টটা শেষ হচ্ছে বা আপনার ২ বছরের এক্সপেরিয়েন্স হচ্ছে পিআর এর জন্য এপ্লাই করার। সো অন্য বাকিটা ৯ টা প্রভিন্সে পিআর এর জন্য এপ্লাই করলে আলহামদুলিল্লাহ আপনি যদি পিআর পেয়ে যান তখন কিন্তু আপনার জন্য পুরা কানাডা একটা সহজ বিস্তীর্ণ একটা ভূমি। যেখানে ইচ্ছা আপনি সেখানে গিয়ে যে পরিমাণ আপনি ইনকাম করতে চান আপনার ইচ্ছামত আপনি ইনকাম করতে পারবেন। আর যদি কুইবেক প্রভিন্স হয় তাহলে আমি বলব আপনার অবস্থা পুরা খারাপ হয়ে যাবে। আপনি তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন যে ২ বছর পর আবার যদি আমার ওয়ার্ক ভিসা শেষ হয়ে যায়, যদি আমাকে কোম্পানি রিনিউ করতে সুযোগ না দেয়, তখন
আমার কি হবে? আপনার কিন্তু এই frustration এ আপনাকে ভুগতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কানাডায় কিন্তু প্রতিদিন নতুন, নতুন ল চেঞ্জ হচ্ছে। ইভেন আমি এটাও শুনেছি যে বর্তমানে যারা ওয়ার্ক ভিসায় আসছে তাদের ওয়ার্ক ভিসা শেষ হওয়ার পর বা ওয়ার্ক ভিসার যে একটা চুক্তি থাকে, চুক্তি সময় থাকে, ওই সময়টা শেষ হওয়ার পর তারা কিন্তু আর ওয়ার্ক ভিসাটা রিনিউ করতে পারবে না। তো এটা যদি আসলে বাস্তব হয় বা এটা যদি এপ্লাই করে দেয়, তাহলে যারা অলরেডি এত টাকা খরচ করে এখানে আসছেন তাদের অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। তো এজন্য বলবো যারা আসবেন বা যদি আপনার কোনো আত্মীয়, কোনো রিলেটিভস যে কেউ হতে পারে, যদি আপনাকে অফার করে এভাবে আসার জন্য, আপনি সেটা নিয়ে একটু ডিসকাস করবেন, একটু ভালোভাবে স্টাডি করবেন। স্টাডি করে তারপরে ডিসিশন নিবেন। তবে যদি দেখেন যে সেটা কুইবেকের কোনো শহরে বা কুইবেকের কোনো সিটিতে হয় সেই জবটা, তাহলে আপনি ১ম বারই সেটাকে আমি বলব যে না করে দেন। আর আপনি যদি নিজের যোগ্যতায় কোনো দালাল বা কোনো আত্মীয় ছাড়া যদি আপনি আসতে পারেন, তাহলে আমি বলব যে ওকে আসেন। কুইবেক হোক বা অন্য প্রভিন্স হোক, কোনো কিছুতে আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনি অল্প টাকায় আসতেছেন। আপনি সেই টাকাটা আপনি সহজেই এখান থেকে তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বলব আপনি চলে আসতে পারেন। আর যারা ওইভাবে আসবেন আত্মীয়স্বজনের মাধ্যমে, তাদেরকে আমি বলব আপনারা অবশ্যই একটু ভেবে দেখবেন। তো আসলে আমার ভিডিওটার মূল টপিকসটা এটাই ছিল, যারা হচ্ছে ওয়ার্ক ভিসা নিয়ে আসতেছেন, অনেক টাকা খরচ করতেছেন। আমার এটা একটা আসলে এখানে আপনাদের জন্য বার্তা বা থাকবে, মেসেজ থাকবে যে আপনারা আসার সময় বা আসার আগে একটু ভেবেচিন্তে বা এই টাকা লেনদেন করার আগে একটু ভেবেচিন্তে ডিসিশন নিবেন যে সবকিছু কোথায় কি আছে, কোন প্রভিন্সে কোনটা কি, সেই প্রভিন্স সম্পর্কে একটু জানবেন, সেখানকার পিআর সম্পর্কে একটু জানবেন। জেনে তারপরে হচ্ছে আপনারা সামনে আগান। তাহলে আপনাদের জন্য আসলে এখানে ভালো হবে। এই ধরনের কোনো ডিফিকাল্টিজ আপনাদেরকে ফেস করতে হবে না। সো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনারা যারা এখানে আসার জন্য বিভিন্ন ওয়ে খুঁজতেছেন, তারা একটু হলেও উপকৃত হবেন। ভবিষ্যতে আপনারা যদি এখানে আসতে চান বা আসার জন্য আগান, তাহলে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা, আমি মনে করব আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। আমার ফেসবুকের লিংক হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।